জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ, যে কারণে হাসিনাকে ফেরাতে বাধ্য হবে ভারত। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব বিচারিক ক্ষমতা নিয়ে এবার মাঠে নামলো সেনাবাহিনী। কত ধানে কত চাল এবার সবাই টের পাবে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিএনপির স্থায়ী কমিটির সভায় নেওয়া হলো যেসব সিদ্ধান্ত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব ফোনে আপা আপা বলা আওয়ামী লীগ কর্মী তানভীর বহিষ্কার। এত তেল মারার পরও কেন তাকে বহিষ্কার করা হলো, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে প্রত্যর্পণ করানোর বিষয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় হাসিনাসহ 9 জনের বিরুদ্ধে তদন্ত করবে সেই ট্রাইব্যুনাল। কোটা বিরোধী আন্দোলনের চাপে পড়ে শেখ হাসিনাকে পদত্যাগ করে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়। সেদিন হাসিনার বাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। তারপর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেই দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই সরকারের মনোভাবও হাসিনার প্রতি নরম নয়, ফলে হাসিনার পক্ষে বাংলাদেশে ফেরা এখন নিরাপদ নয়। এদিকে হাসিনাকে ফিরিয়ে আনতে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়ছে, কারণ ইতিমধ্যেই কোটা বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ উঠছে হাসিনার উপর। বাংলাদেশে অভ্যুত্থানের পর থেকে হাসিনা ভারতের একটি সেফ হাউসে লুকিয়ে আছেন। প্রায় 1.5 মাস পর তার প্রত্যর্পণকে আইনি রূপ দিতে যাচ্ছে বাংলাদেশের বিশেষ শাখা। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে প্রত্যর্পণ করানোর বিষয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় হাসিনাসহ 9 জনের বিরুদ্ধে তদন্ত করছে সেই ট্রাইব্যুনাল। প্রসঙ্গত, প্রায় 15 বছর আগে হাসিনা সরকারের আমলে এই ট্রাইব্যুনাল স্থাপিত হয়। এখন সেই সংস্থা হাসিনার বিরুদ্ধে কাজ করছে। 2010 সালে বাংলাদেশের সরকার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তৈরি করে। এর কাজ ছিল দেশের স্বাধীনতার সময় সংঘটিত হিংসার জন্য দায়ীদের শাস্তি দেওয়া। যুদ্ধ অপরাধ ছাড়াও গণহত্যার অভিযোগে অভিযুক্তদের বিচারের দায়িত্ব ছিল সেই আদালতের ওপর। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের শিরোনামে চলে এসেছিল। বার্গম্যান যুদ্ধ অপরাধ সংক্রান্ত কার্যক্রমের বিষয়ে আদালতের ভূমিকা নিয়ে কয়েকটি নিবন্ধন লিখেছিলেন। সেই নিবন্ধনে তিনি জানিয়েছিলেন, বাংলাদেশের আদালত অনেক ভুল তথ্য দিয়েছে। তখন তাকে মোটা জরিমানা দেওয়ার নির্দেশ দেয় আদালত। ডেভিডের আগেও বাংলাদেশে অনেক সাংবাদিক কোর্টে রোষানলে পড়েছিল, তবে এই প্রথম হাসিনার মামলার বিচারের প্রস্তুতি নিচ্ছে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। রাজধানীসহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আগামী 2 মাস অর্থাৎ 60 দিন এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত 19 জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন আছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনার মধ্যেই সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিল সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। ফৌজদারি কার্যবিধি 64, 65, 83, 84, 86
95, 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 ও 142 ধারার অধীনে অপরাধগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাবেন সেনাবাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাওয়ার পাওয়া কর্মকর্তারা। বিএনপির স্থায়ী কমিটির সভা সোমবার রাতে গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান টুকু, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। সভায় বাণিজ্য সংস্থার প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ ও মনিটরিং করার জন্য স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক এবং আব্দুল আউয়াল মিন্টুকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। এছাড়া 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিএনপি ও বিরোধী দলীয় সব নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, গায়েবী ও বানোয়াট মামলা প্রত্যাহারের বিষয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ইউনিট কমিটি এর সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর কায়সারকে। তিনি গত 12 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের পর তার সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সভাপতি রফিকুল রহমান মঙ্গলবার 17 সেপ্টেম্বর একটি লিখিত আদেশে মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কার করেন। উক্ত বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, বারবার সতর্ক করা সত্ত্বেও তানভীর কায়সার দলের নীতি, আদর্শ, চেতনা ও মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার দায়ে দলীয় সিদ্ধান্তে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। রফিকুল রহমান জানান, গত 12 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের পর তানভীর কায়সার সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় করেছেন। একজন দলীয় কর্মী হয়ে এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি দলে থাকার কোনো অধিকার নেই। তাই গত সোমবার 16 সেপ্টেম্বর নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়। এদিকে ঘটনার পর থেকে তানভীরের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল বন্ধ রয়েছে। ফোনালাপে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করেন। তিনি বলেন, ওই নেতাদের সাথে তিনি আন্দোলন করবেন, কিন্তু তিনি নিজেই বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।